30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনিদেব বক্রি হচ্ছে। তো আজকে আলোচনা করব সিংহ রাশি সম্বন্ধে, যে বক্রি শনি কী প্রভাব পড়বে সিংহ রাশির উপর। সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে এই সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর সপ্তম ঘরটি হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর, আমাদের পার্টনারশিপের ঘর, আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এই সপ্তম ঘর। আর এই ঘরে অবস্থান করছে দেবগুরুর নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে। অক্টোবরের 3 তারিখ পর্যন্ত শনিদেব এই নক্ষত্রেই অবস্থান করবে, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে। তা আজকে আলোচনা করব যে দেবগুরুর নক্ষত্রে অবস্থানগত শনিদেব সিংহ রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলবে, আজকে এর বিশেষ আলোচনা করব। আমি এর আগের ভিডিওগুলোতে দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছি। এই নক্ষত্রটা হচ্ছে ভাগ্যবর্ধক, অর্থাৎ এই নক্ষত্র ভাগ্য বৃদ্ধি করে। আবার এই নক্ষত্রে শনিদেব কিন্তু গোচর করছে, অর্থাৎ এই গোচরের ফল যেটা বৃহস্পতির শুভ নক্ষত্র, অনেক কিছুই কিন্তু ভালো হবে সিংহ রাশির ক্ষেত্রে। আবার অনেক কিছু সমস্যাও হবে, সেগুলো সবই আলোচনা করব। শনিদেবের এই গোচরকালে তৃতীয় দৃষ্টি আবার মঙ্গলদেবের উপর পড়ছে। মঙ্গলদেব নিজের রাশিতে অবস্থান করছে, মেষ রাশিতে, যেটা সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। এবং 12ই জুলাই পর্যন্ত এই দৃষ্টিটা থাকবে, তারপরে আবার মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি বলতে যাচ্ছি সেটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির উপর। শনিদেব এমন একটি গ্রহ যে এই গ্রহটির কথা শুনলেই মনের মধ্যে আতঙ্ক, ভয় এগুলো তৈরি হয়। আমরা কিন্তু শনিকে চিনতেই চাই না যে শনি আসলে কি, যার জন্য আমরা শনিকে দেখে প্রচণ্ড ভয় পাই। তো শনিকে ভয় পেয়ে লাভ নাই, শনিকে চিনতে শিখুন, জানতে শিখুন যে শনি কিসে প্রসন্ন হয়। কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর এবং একাদশ ঘর। দশম ঘর হচ্ছে আমাদের কর্মের ঘর, আর কর্ম করে যে লাভ সেটা হচ্ছে এই একাদশ ঘর থেকে বুঝাই। আর এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শনিদেব। পাপ গ্রহের শ্রেণীতে শনি হচ্ছে সবার প্রথম, অথচ এই শনির হাতে রয়েছে কর্মফল দেওয়া, ন্যায়ের বিচার করা। শনি একমাত্র গ্রহ যে প্রকৃতির ভারসাম্য বজিয়ে রাখে, কর্মের ফল দেয়। শনি যেই স্থানে বসে সেই স্থানকে বৃদ্ধি করে দেয়। আর শনির দৃষ্টিতে রয়েছে, শনির তিনটি দৃষ্টিতে রয়েছে পাপ দৃষ্টি। যেখানে দৃষ্টি দিবে সেটা কিন্তু পাপ দৃষ্টিই হয়। কিন্তু শনিদেব পাপ গ্রহ হওয়া সত্ত্বেও ন্যায়ের বিচারক এই শনিদেব সবার জন্য ন্যায় বিচারই করে। জীবনে চলার পথে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো অপরাধ করে থাকি, কোনো না কোনো পাপ কাজ করে থাকি। আমরা সেটা ভুলে যাই, আমাদের কোনো রকমভাবে এটা স্মরণেও থাকে না। তো আমাদের এই কার্যকলাপের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব থাকে ওই মাস্টার কম্পিউটারের হাতে। যখন তার বিচারের সময় হয় তখন কোনো উকিলের প্রয়োজন হয় না, তখন আপনার কিংবা আমার পক্ষ থেকে কোনো উকিলের ওকালতিও চলবে না। সেই সময় তখন চলে ন্যায়দণ্ডের বিচার। যদি আমি ভালো কর্ম করে থাকি তো ভালো ফল পাবো, আর যদি খারাপ কর্ম করে থাকি তাহলে খারাপ ফল পাবো। এই যে বিচার করার অধিকার, এই বিচার করার অধিকারটাই রয়েছে শনির হাতে। যখন কোনো গ্রহ বক্রি হয় তখন গ্রহের কিন্তু চেষ্টা বলটা বেড়ে যায়, অর্থাৎ গ্রহের যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো শনিদেব বক্রি হচ্ছে, তাহলে শনিদেবের বলে যথেষ্ট বৃদ্ধি হবে, অর্থাৎ তার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে এই বক্রি অবস্থায়। সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে অকারক গ্রহ, সিংহ রাশির ষষ্ঠ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি। তা বলে যে সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব যে শুধু লোকসানি করবে সেটা না, কিন্তু এমন কিছু কিছু পরিস্থিতি আছে শনিদেব বাধ্য হয় সিংহ রাশিকে ভালো ফল দিতে। শনিদেব বক্রি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এই নক্ষত্রে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত অবস্থান করবে, তারপর আবার নক্ষত্র পরিবর্তন করে রাহুর নক্ষত্রে প্রবেশ করে, তখন আবার বিশেষ আলোচনা করব। তবে বর্তমানে শনিদেবের অবস্থান আর দেবগুরুর যে অবস্থান, তার সাথে রাহু কেতুর যে অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ভালো সুবিধা নিয়ে আসবে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে শনিদেব বসে ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। শনিদেবের তিনটি দৃষ্টি, তৃতীয় দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, যেটা হচ্ছে মেষ রাশি। আর মেষ রাশিতে বর্তমানে 12ই জুলাই পর্যন্ত মঙ্গলদেব নিজের রাশিতে অবস্থান করছে। শনিদেবের তৃতীয় দৃষ্টি মঙ্গলদেবের উপর পড়ছে। তো এই সময়কালে ভাগ্যের ঘরের অধিপতির উপর এই দৃষ্টি পড়ছে, নিচ দৃষ্টি, কিন্তু এটা 12 তারিখ পর্যন্তই থাকবে। আর এই 12 তারিখ পর্যন্তই কিছু সমস্যা দেখা দিবে, তারপরে কিন্তু আবার সময়টা আস্তে আস্তে
চেঞ্জ হবে সিংহ রাশির জন্য। যখন মঙ্গলদেব রাশি পরিবর্তন করে কেন্দ্রে অবস্থান করবে এবং ভাগ্যের ঘরের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে, তাও আবার ত্রিকোণের অধিপতি অর্থাৎ পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতির সাথে। বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে কেন্দ্রে অবস্থান করছে। আর কেন্দ্রর সাথে গুরুর সাথে দেবগুরুর সাথে যখন অবস্থান করবে ভাগ্যের ঘরের অধিপতি, এবার কি হবে, শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে। কিন্তু যেহেতু দেবগুরুর সাথে মঙ্গলের অবস্থান করছে রাশির কর্মের ঘরে, আর দেবগুরুর সাথে মঙ্গলের অবস্থানের ফলে ভাগ্যের ঘরে শনিদেবের পাপ দৃষ্টি পড়ছে। এই সময়কালে সিংহরাশির জাতক জাতিকারা যথেষ্ট নিজাত পাবে, অর্থাৎ সিংহরাশির ভাগ্যক্ষেত্রে বাধা উৎপন্ন হলেও কোনো কর্ম আটকে থাকবে না। উৎপন্ন হবে বাধা, কিন্তু বাধা আবার সরেও যাবে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের এই অবস্থানের জন্য, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু সাকসেসই হবে। আবার শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর, ব্যক্তিত্বের উপর। শনিদেব ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে বসেছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে এই বক্রী অবস্থায়। সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সময়। অসুখ বিসুখ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে এই সময়। আবার অসুখ বিসুখ হবে কিন্তু তার নিরাময়ও হবে, কারণ গুরুর দৃষ্টি আবার এই ষষ্ঠ ঘরে পড়ে গেছে। সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরুর অবস্থান যথেষ্ট ভালো, কর্মের ঘরে দেবগুরু বসেছে। আর পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর, যেটা কন্যা রাশি, আর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। কেতুর উপর দৃষ্টি পড়ার ফলে কেতুটা যথেষ্ট শুভ হয়ে গেছে, অর্থাৎ কেতুর সাথে দেবগুরুর সম্পর্ক তৈরি হয়েছে। আর কেতুর সাথে দেবগুরুর সম্পর্ক কি, গুরু শিষ্য। তাহলে গুরু যেটা আদেশ করবে কেতু সেটাই শুনবে, গুরু যে জ্ঞান দিবে শিষ্য সেই জ্ঞানটাই তো নেবে। আবার কেতুর পঞ্চম দৃষ্টি এই রোগ রিপু ঋণের ঘর মকর রাশিতেই পড়ছে, শনিদেবের রাশি। তো শনিদেব সপ্তম ঘরে অবস্থান করেছে, আর তার রাশি মকর রাশিতে আবার কেতুর দৃষ্টি পড়ছে। কেতু কিন্তু সিংহ রাশির জন্য ভালো না, কারণ সিংহ রাশির অধিপতি কি সূর্যদেব, সূর্যদেবের সাথে কেতুর সম্পর্ক ভালো না। কিন্তু দেবগুরুর দৃষ্টি তো পড়ে গেছে কেতুর উপর, তো এখন তার কেতু নড়তেও পারবে না চড়তে পারবে না, অর্থাৎ তার সব কিছু কাজ তো শুভ হয়ে গেল। তাহলে রাশির উপর দৃষ্টি দিচ্ছে শনিদেব পাপ দৃষ্টি, আর পাপ দৃষ্টির ফলে এই ব্যক্তিতে শরীর অসুস্থতা হ্যানত্যান এগুলা যদি তৈরি করে, তাহলে কেতুর দৃষ্টি আবার রোগের ঘরে পড়ে গেছে শুভ দৃষ্টি, তাহলে আপনার অসুখও তৈরি হবে, তো অসুখও তাহলে সেরে যাবে, এরকম পরিস্থিতি তৈরি করবে। বা অসুখ যেগুলো হচ্ছে, যেগুলো ধরা পড়ছিল না, সেই অসুখটা এবার ধরা পড়বে, যে হ্যাঁ ধরা পড়লো অসুখটা, যে এই অসুখ হয়েছে। তবে এটা ঠিক যে শনিদেব সপ্তম ঘরে বক্রী হয়েছে, এইখান থেকে কিন্তু একটা জিনিসের সমস্যা হবে, সেটা হচ্ছে যারা নতুন বিবাহ করেছেন তাদের দাম্পত্য, যারা নতুন দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছেন তাদের জন্য কিন্তু সমস্যা রয়েছে দাম্পত্য জীবনে। শনিদেবের দশম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর, আর চতুর্থ ঘরে মঙ্গলদেবেরও দৃষ্টি পড়বে 12 তারিখের পর থেকে। আবার দেবগুরু বৃহস্পতি সারা বছরের জন্য এই চতুর্থ ঘরে দৃষ্টি পড়বে। তাহলে দেবগুরুর দৃষ্টিতে তো অমৃতধারা রয়েছে। এই সময়কালে শনি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে, তার বক্র দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে। তাহলে কি বুঝাচ্ছে, ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গলদেব, তার জুতি দেবগুরুর সাথে হয়েছে, তার দৃষ্টি পড়ছে আবার এই চতুর্থ ঘরে। তো পঞ্চম ঘরটা কিসের ঘর, যেটা দেবগুরু পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘরটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর, আমাদের জ্ঞানের ঘর। তো দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের মিলিত দৃষ্টি চতুর্থ ঘরে, আর শনির দৃষ্টি। তাহলে এই জিনিসটাই বোঝাচ্ছে যে যারা জায়গা জমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কাজ একটু ধীর গতিতে হলেও মুনাফা যথেষ্ট এই সময় পাবে। আবার যারা বাড়িঘর তৈরি করবেন বা বাড়িঘর তৈরি করার চেষ্টা করছেন তাদের কাজ ধীর গতিতে হলেও কাজ সম্পূর্ণ হবে। আবার যারা প্রপার্টি বিক্রি করার চেষ্টা করছেন তাদের প্রপার্টি এ সময় বিক্রি হবে এবং যথেষ্ট মুনাফা হবে। আবার যারা ভূমি সংক্রান্ত কাজে, যেমন কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের সাথে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাও চলবে এই সময় ভালো। কিন্তু কি মাঝে মাঝে থেমে থেমে কখনো ভালো তো কখনো খারাপ, এরকম পরিস্থিতি তৈরি হবে। রাজনীতিতে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো বিশেষ ভালো ভালো প্রভাব পড়বে। বড় পদ, সমাজে মান পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু লাভ করবে। শনিদেব বক্রী হয়েছে, আবার রাহু সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো না। রাহু কিন্তু অষ্টম ঘরে মীন রাশিতে বসে, কিন্তু মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তার অবস্থান ভালো। তো এই সময়কালে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের যাত্রা হবে। যারা গবেষণার কাজে জড়িত রয়েছেন তাদেরও এই সময় ভালো অগ্রগতি রয়েছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থানগত শনিদেব বক্রী হয়েছে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে কিছু সময়, আবার কিছু সময় যে খারাপ চলবে। মোট কথা একটা মিশ্রিত প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে। তবে বৃহস্পতি যেহেতু কর্মের ঘরে অবস্থান করছে, তো নিজের জ্ঞানের দ্বারা নিজের কর্মকে কিন্তু যথেষ্ট এগিয়ে নিয়েই যাবে। যারা সরকারি কর্মচারী বা প্রাইভেট সেক্টরে কর্মের জন্য বাইরে ছিলেন, বক্রী শনির এই অবস্থানকালে এই জিনিসটা খুব ভালোতে যাচ্ছে। তারা কিন্তু বাড়ির পাশে ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে, অর্থাৎ পরিবর্তনের একটা যোগ রয়েছে, তবে নিজের পরিচিত এলাকায়।
তবে সিংহ রাশির ক্ষেত্রে এই সময়কালে কিছুটা হলেও কিন্তু স্ট্রাগল হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের স্ট্রাগল এই সময় যথেষ্ট হবে, তবে কর্মের ফল পাবে। যারা আবার শিক্ষার সাথে জড়িত, যেমন বড় বড় ইনস্টিটিউট চালাচ্ছেন কিংবা কোনো কোচিং সেন্টার চালাচ্ছেন, সেই সমস্ত কর্মে কিন্তু ব্যস্ততা থাকবে। আবার ফলও কিন্তু পাবে, সেটা না। রোজগারের আয় ইনকাম, যারা ব্যবসা বাণিজ্য করে রোজগারের আয় ইনকাম করছেন তাদের যথেষ্ট স্ট্রাগল হবে, কিন্তু ইনকামটা যথেষ্ট পাবে এই সময়। নতুন দম্পতি যারা, তাদের কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে এই সময়। পরস্পরকে বুঝার যথেষ্ট সাধ্য, মানে বুঝার চেষ্টা করবেন, না তো কিন্তু একটা অশান্তির যোগ রয়েছে এই সময়। সিংহ রাশির মায়েদের তাদের সন্তানের ফিউচার নিয়ে যারা চিন্তা করছেন তাদের যথেষ্ট চিন্তা থাকবে, কিন্তু আবার চিন্তামুক্ত হবে, কারণ দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো সিংহ রাশির জন্য। যারা সোশ্যাল মিডিয়ায় জড়িত রয়েছেন, যারা মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, তাদের কাজে ব্যস্ততা বাড়বে, হার্ড স্ট্রাগল হবে। আবার ব্যবসা বাণিজ্য কিংবা কর্মক্ষেত্রে প্রচুর শত্রুও তৈরি হবে, কিন্তু শত্রুরা মাথা তুলে আপনার সামনে দাঁড়াতে পারবে না, কারণ এই ঘরে আবার শুভ কেতুর দৃষ্টি পড়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে এগিয়ে থাকবেন, তাদের কাছ থেকে, শত্রুদের কাছ থেকে এগিয়ে থাকবেন। বক্রি হয়েছে শনিদেব, এই অবস্থানকালে সিংহ রাশির জাতক জাতিকারা যথেষ্ট ইলেকট্রিক আর জল থেকে কিন্তু সাবধানে থাকবেন। শনিবার করে কোনো রকম লোহার বস্তু ক্রয় করে বাড়িতে নিয়ে আসবেন না। সরিষার তেল শনিবার করে নিয়ে আসবেন না। চামড়ার বস্তু ক্রয় করে নিয়ে আসবেন না শনিবার করে। এছাড়া কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে, মানে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে আমি আপনার কাজ করেই দিব। যার যেটা সম্মান তাকে কিন্তু সেই সম্মানটাই দিবেন, আর কর্মক্ষেত্রে কিন্তু ঠকাতে যাবেন না। এই অবস্থায় সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়কালে একটি মাত্র উপাচার করবে, সেটা হচ্ছে হনুমান চল্লিশা। প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজির দর্শন করবেন। যদি সম্ভব হয় বাবার পূজার কাজে জটা আলা নারকেল দিবেন পূজার কাজে, এবং ওইখানে বসেই হনুমান চল্লিশা পাঠ করবেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তাহলে এই বক্র শনির দুষ্প্রভাবগুলো যথেষ্ট কেটে যাবে। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন। আজকে অনেক কথাই আলোচনা করলাম সিংহ রাশির সম্বন্ধে। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।